এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এস আনকাট। আজকের ব্লগটা একদম হ্যাপি নোটে স্টার্ট করছি। আজকে আমরা যাচ্ছি ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ দর্শনে। তো বুঝতেই পারছো আজকের দিনটা কিন্তু আমাদের জন্য খুব খুব স্পেশাল। তো এই যে সকালবেলা আমার স্নান হয়ে গেল, এবার জাস্ট রেডি হয়ে আমরা বেরোবো। এনাদের এই রিসেপশন লনটা তো খুবই সুন্দর, বাট কালকে বিকেল হয়ে গেছিলো, তারপর সন্ধেবেলার আসা হয়নি। আজকে সকাল সকাল তোজোকে নিয়ে এসেছি। এখানে দেখো একজন রোদ সেঁকতে সেঁকতে একদম সুন্দর দোল খাচ্ছে। ও ভালো, রোদ লাগছে মুখে। এখানটা এরকম ভাবে বস। ট্রি, এটা ক্রিসমাস ট্রি দেখ। ক্রিসমাস ট্রি সাজাবে? আচ্ছা ঠিক আছে, এই ট্রিটা তাহলে বাড়ি নিয়ে যেতে হবে। এই ট্রিটা বাড়ি নিয়ে যাবে? তো চলো আমরা রেডি হয়ে নিয়েছি, এবার বেরোবো ভীমাশঙ্কর মন্দিরে বাবার দর্শন করব। তো এখন বেজেছে 11টা। আমরা না কালকেই ডিসাইড করে নিয়েছিলাম, যেহেতু এখন ঠান্ডা ঠান্ডা ব্যাপার আছে, সকালের দিকটা বেশ ভালো ঠান্ডা ছিল, তোজোকে নিয়ে না সকাল সকাল মন্দিরে যাব না, কারণ আজকে বুধবার, উইকডেজে না খুব বেশি ভিড় হয় না, মেনলি সোমবার ভিড় হয় বাবার দর্শন করতে আসে। আমার তো মনে হয় সব দিনই ওনার কাছে যাওয়ার জন্য ভালো, তো সোমবার স্পেসিফিক্যালি এসে অত ভিড়ের মধ্যে হয়তো তোজোকে নিয়ে পারতামও না। যা হয় ভালোর জন্যই হয়। তো এখন বলছে মন্দির একদম ফাঁকা, তো সেই কারণে তাড়াহুড়ো করিনি, 11টা বেজেছে, এখন আমরা বেরোচ্ছি। তো চলো। আর সত্যি বলতে এই জায়গাটা ছেড়ে যেতে আমার ইচ্ছা করছে না, এত সুন্দর। ডেফিনেটলি আবার একবার এই ইসি রিসর্টে এসে থাকার ইচ্ছা রইল। প্ল্যান করছিলাম আমরা আজকের দিনটাও স্টে করবো কি না, বাট সৌরভের অফিসের জন্য হবে না সেটা। তো ঠিক আছে চলো, মন খারাপ করে লাভ নেই, আবার এর থেকে ভালো ভালো জায়গায় গিয়ে থাকবো। বাই বাই, বেরোই এবার, আর লেট করব না, এবার লেট করলে দেরি হয়ে যাবে। সত্যি বলছি এই রিসর্টটা ছেড়ে না যেতে ইচ্ছা করছিল না। এই নিলিবিলি পরিবেশ আমাদের মুগ্ধ করেছে, পাহাড়ে ঘেরা আর জঙ্গলের মাঝে এই রিসর্টটা সত্যি একদিনের স্টেকেশনের জন্য একদম পারফেক্ট। এখন সৌরভের অফিস, নিজের কাজ, তোজোকে সামলানো, সব মিলিয়ে না কখনো কখনো এই ব্রেকটাও ভীষণ দরকার। তোমরা যারা ভীমাশঙ্কর মন্দিরে বাবার দর্শনে আসবে, যদি মনে করো একদিন কোথাও স্টে করবে, তাহলে অবশ্যই ইসি রিসর্ট কনসিডার করতে পারো। এটা কিন্তু কোনো প্রমোশনাল কিছু নয়, আমাদের ভালো লেগেছে তাই তোমাদেরকে রেকমেন্ড করলাম। একদম ঘরোয়া পরিবেশ, আর আমার মনে হচ্ছে না এই রিসর্টটা ভীষণই নতুন, কারণ এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে। তো এটা হচ্ছে রিসেপশন এরিয়াটা। শীতের সকালের এই রোদটা কি যে ভালো লাগছিল। সৌরভ গেছে আমাদের বিলটা পেমেন্ট করতে, আর আমি রিসেপশনের সামনের এই এরিয়াটায় দাঁড়িয়ে আছি। আর দেখো আকাশের রংটা কি সুন্দর, পুরো ক্লিয়ার স্কাই। আর সত্যি বলতে এখানে পলিউশনও না অনেকটাই কম, সেটা তুমি নিঃশ্বাস নিলে বুঝতে পারবে। আর তোজোকে দেখো এই সবে স্নান টান করিয়ে আনলাম, এদিকে ধুলো মাখছে। আমি না এগুলো কিছু বারণ করি না, ওর এই সবগুলো দেখলে আমার মনে হয় ছোটোবেলায় হয়তো আমরাও এইরকম করতাম, তখন হয়তো ভাবতামই না যে মা স্নান করিয়েছে, ধুলো মাখাটা উচিত নয়। এখন যেটা মনে হয় যে এই সবগুলো করবো না, এই নোংরা ধুলো, ও তো এখন এসব ভাবে না, ওর কাছে সবটাই খেলা। তো সেভাবেই ওকে বড় করছি। যাই হোক, সৌরভ গিয়ে বলেছিল রিসেপশনে 2 কাপ চা দিতে, তো আমাদের চা এসে গেছে। সকালে আমরা রুমে একটু কফি খেলাম, বাট খুব একটা পোষায়নি, তাই জন্য বেরোনোর আগে 1 কাপ করে গরম চা খেয়ে বেরোচ্ছি। আমাদের এখানে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল, বাট পুজো দেওয়ার আগে না কিছু খেতে ইচ্ছা করে না, বাট চা তো খাওয়াই যায়, তাই ভাবলাম 1 কাপ চা খেয়ে বেরোই। আদা দিয়ে বানিয়েছে চাটা, বেশ ভালো লাগছে। আচ্ছা, আমার রেফারেন্সে তোমরা যদি কেউ ইসি রিসর্টে আসো, একটা কথা বলে দিই, এখানে কিন্তু কোনো রকম রুম সার্ভিস নেই। মানে তোমাদের যদি কিছু খেতে হয়, ওদের এই ইনহাউস যে রেস্টুরেন্ট আছে এখানে এসেই তোমাকে খেতে হবে। এটা এমনি ঠিক আছে, সকালের দিকে তো কোনো অসুবিধাই নেই, বাট রাত্রের দিকে আমার মনে হলো যে রুম সার্ভিস হলে হয়তো ভালো হতো, যেহেতু আমার কাছে বাচ্চা আছে। তো আর
কালকে রাত্রিবেলা বেশ ভালো ঠান্ডা ছিল, তো এতখানি হেঁটে এসে ওদের রেস্টুরেন্টে আসা, তো যাই হোক এটা একটা বলে দিলাম। আর ওদের রেস্টুরেন্টটা কিন্তু পিওরলি ভেজ রেস্টুরেন্ট, এখানে তোমরা চিকেন মাটন ডিম কিছুই পাবে না। তো যাই হোক, যদি কেউ যদি আমার রেফারেন্সে আসো তো এটা বলে রাখা ভালো। বেরোনোর সময় দেখছি এখানে ফ্রি বাইসাইকেল রাইডও হয়। তো এই যে এখানে দুটো সাইকেল কালকে দেখেছিলাম দাঁড় করানো আছে, মানে এখানে কোনো পাত আছে যেটা দিয়ে তুমি বেশ সুন্দর সাইকেল চালিয়ে যেতে পারবে। আচ্ছা, ছোটবেলায় কারা কারা তোমরা এই জিনিসটা করতে বা এখন আমার মতন এরকমটা করো আমাকে জানিও তো। দেখ বাবু, এটা দেখবি আয়। তোজোকে এই ব্যাপারটা বোঝানোর চেষ্টা করলাম, তবে ওর বয়সটা বড্ডই ছোট এটা বোঝার জন্য। তো চলো আমরা এবার বেরিয়ে পড়েছি। আচ্ছা, ইসি রিসর্ট থেকে মন্দিরের ডিস্টেন্স কিন্তু মোটামুটি 30 মিনিটসের মতো। আর একটা কথা বলি, তোমরা হয়তো অনেকেই পুনে থেকে আমার ব্লগ দেখো বা হয়তো মহারাষ্ট্রে থাকো, ড্রাইভ করে আসতে চাইছো, তাদের জন্য প্রথমেই একটা কথা বলি, রাস্তা কিন্তু অসম্ভব ভালো, মানে রাস্তার কন্ডিশন এতটা সুন্দর যে তোমাদের এই জার্নিটাও ভীষণ ভালো লাগবে। আমরা এখানে গাড়িটা পার্ক করে দিলাম, এখান থেকে বলছে মন্দির হেঁটে 700 মিটার মতো, পার্কিং চার্জ ছিল 50 টাকা। চলো, হর হর মহাদেব। হর হর মহাদেব। গাড়িতে পার্কিং দিয়ে হর হর মহাদেব। হর হর মহাদেব। হর হর মহাদেব। আমরা যেখানে গাড়িটা পার্ক করেছি কিছুটা এগিয়ে এসে দেখলাম আরও অনেক পার্কিং জোন আছে, কিন্তু আমার মনে হয় সেগুলো ফুল হয়ে যাওয়াতে আমাদের গাড়িটা একটু দূরেই পার্ক করতে হয়েছে। তোমরা যদি একটু সকাল সকাল আসো হয়তো হতে পারে তোমরা আরও কাছে গাড়ি পার্ক করতে পারবে। গাড়ি রাখার কিন্তু খুব সুন্দর ব্যবস্থা দেখলাম। এবার এই যে 700 মিটার মতো ডিস্টেন্স না, এরকম সিঁড়ি করা আছে, সিঁড়ি ভেঙে তোমাকে যেতে হবে মন্দিরের দিকে। পাশে যে বাঁশের ব্যারিকেডটা দেখতে পাচ্ছ, এখান থেকেই সম্ভবত লাইন শুরু হয়ে যায়। বাট আজকে কিন্তু খুব বেশিও ভিড় ছিল না, কিন্তু খুব বেশি ভিড় না থাকা সত্ত্বেও আমাদের কতক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছিল সেটা তোমাদেরকে পরেই বলছি। তো আমরা এখান থেকে দেখো তিলক লাগিয়ে নিলাম। সবাই বলছে মেনলি সোমবার আর শ্রাবণ মাসে কিন্তু এখানে ভীষণ ভিড় হয়। আমরা এখান থেকে পুজোর ডালাও নিয়ে নিলাম, এগুলোই 100 টাকা করে ওরাই সাজিয়ে রেখে দিয়েছে। গঙ্গা জল দিয়েছে, নারকোল দিয়েছে, ধুতরো ফল দিয়েছে, বলছে নাকি ছুঁয়ে দর্শন হবে। চলো চলো, খুব বেশি ভিড় নেই বলছে। হ্যাঁ, এখানে লাইন আছে, এবার আমরা লাইনে লাগবো। আচ্ছা চলো, আমি যতটা জেনেছি এই মন্দিরের পুরাণ কথা তোমাদের সাথে শেয়ার করি। ত্রেতা যুগে রাবণের ভাই কুম্ভকর্ণের পুত্র ছিলেন ভীমা। তার জন্ম কুম্ভকর্ণের মৃত্যুর পর হয়েছিল। তিনি জানতে পারেন যে তার পিতাকে বধ করেছিলেন ভগবান বিষ্ণুর অবতার শ্রীরাম। তাতে তিনি ক্ষুব্ধ হন। ভগবান বিষ্ণুর থেকে প্রতিশোধ নিতে ব্রহ্মার তপস্যা শুরু করেন তিনি। ব্রহ্মাকে প্রসন্নও করে ফেলেন। ব্রহ্মাজির বর পেয়ে ভীমা অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠেন এবং দেবলোকে তার রাজ্য প্রতিষ্ঠা করেন। তবে এই অসুরের হাত থেকে বিশ্ব সংসারকে বাঁচাতে রাজা কামরূপ ভগবান শিবের পুজো শুরু করেন। ভীমা কথা জানতে পেরে রাজাকে কারাগারে বন্দী করেন। রাজা সেখানেও একটি শিবলিঙ্গ তৈরি করে পুজো শুরু করেন। ক্রোধে ভীমা তার তরোয়াল দিয়ে শিবলিঙ্গ ভাঙার চেষ্টা করতেই স্বয়ং শিব সেখানে আবির্ভূত হন। তখন ভীমা ও শিবের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায়। তাতে মহাদেবের গর্জনে বিনাশ হয়ে যায় ভীমা। এরপরে সমস্ত দেবতা মিলে মহাদেবকে এই স্থানে শিবলিঙ্গ রূপে বাস করতে অনুরোধ করেন। তখন থেকেই এখানে ভীমশঙ্কর রূপে শিবের পুজো শুরু হয়। আর আমাদের এই 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে ভীমাশঙ্কর কিন্তু 6ষ্ঠ স্থানে আছে। তো আমি যতটুকুন জেনেছি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের এই পৌরাণিক কাহিনীটা শুনে ভালো লাগলো। আমাদের খুব সুন্দরভাবে পুজো দেওয়া হয়েছে, বাবার মাথায় জল ঢালা হয়েছে, বাবার মাথায় হাত দেওয়া হয়েছে, মানে দারুণ পুজো দিয়েছে। মানে এতক্ষণ যে লাইন দিয়ে আছি সব কষ্ট দূর হয়ে গেছে। একদম প্রায় 2 ঘন্টা মতো লাগলো, বাট খুব ভালো পুজো দেওয়া হয়েছে। এখন আমরা একটুখানি মন্দির চত্বরে বসে আছি, মনটা শান্তি হয়ে গেছে আজকে, তাই না? এখান থেকে আমরা প্রসাদ নিয়ে নিলাম
ওনারা বলছেন যে প্রসাদটা আর কি বাবাকে চড়ানো হয়, সেটাই এখানে ওনারা দেন। তো লাড্ডু প্রসাদ নিয়ে নিয়েছে। 100 টাকা করে একটা বক্স। চলো, তো আমাদের পুজো দেওয়া হয়ে গেল, আমরা এবার ব্যাক করছি। আর লাইনটা দেখো, লাইনটা কিন্তু আরো বড় হয়েছে। মনে হচ্ছে তাই। সত্যি বলছি, সিঁড়িতে নমস্কার করা ও আমাদের কখনো দেখেনি, কি করে করলো, কেন করলো ভগবানই জানে। এই মন্দিরে যাওয়ার পথে এরকম অনেক দোকান আছে, তো ফেরার পথে আমরা এরকম একটা দোকানে দাঁড়িয়েছি। সৌমি বলছে একটা ত্রিশূল নেবে, আমাদের মহাদেবের ছবি আছে, ছবির পাশে রাখার জন্য। আর কি নিচ্ছ? আর এই যে চন্দন নিচ্ছি। আচ্ছা, এগুলো মানে লিকুইড ফর্মেই আছে। আচ্ছা, তোমাদের তো কথায় কথায় বলাই হলো না যে কতক্ষণ মোটামুটি আমরা লাইন দিয়েছিলাম। আমরা ওই 2 থেকে 2.5 ঘন্টার মতন লাইন দিয়েছিলাম। লাইনটা কম থাকতে পারে, কিন্তু খুব স্লো মুভমেন্ট ছিল, যেহেতু বাবার মাথায় জল ঢালা যায়, বাবাকে স্পর্শ করা যায়, সেই কারণে বুঝতেই পারছো সময়টাও একটু বেশি লাগে। তাই জন্য লাইনের মুভমেন্ট একটু কম ছিল। তাহলে ভিড়ের সময় আসলে বুঝতে পারছো তো কতটা সময় লাগবে। তো যাই হোক, আমরা এখন এসেছি সামনে একটা স্টলে। এখানে খাবারের অনেক দোকান ছিল, তো একটা পরিষ্কার পরিচ্ছন্ন দোকান দেখলাম। তো এখান থেকে আমরা ভেজিটেবল ম্যাগি খেলাম আর তোজোকেও খাইয়ে নিলাম। তোজোর খাবারটা কিন্তু আমি রিসর্ট থেকেই বানিয়ে এনেছিলাম, মানে আমি ইন্ডাকশন ক্যারি করেছিলাম, আর তোজোর খাবারটা দুবেলায় আমি বানিয়ে নিয়েছিলাম। এখানে খাওয়ার অপশন মোটামুটি ছিল, বাট আমরা আর সেসব কিছু ট্রাই করলাম না। আমরা যেখানে গাড়ি পার্ক করেছি সেখানেই একটা স্টল টাইপের ছিল, সেখান থেকে ভেজ ম্যাগি খেয়ে নিলাম। এত খিদে পেয়ে গেছিলো না, আর সৌরভ বলছিল যে কোনো একটা ভালো কোথাও থেকে গিয়ে খাবো, লাঞ্চ করব। লাঞ্চ তো হতেও না, কারণ এখন বেজে গেছে প্রায় 4টে। আর এটা না পুরো রিমোট জায়গা, এখান থেকে মোটামুটি তোমাকে 2 ঘন্টা মিনিমাম ড্রাইভ করতে হবে, তারপরে তুমি প্রপার রেস্টুরেন্ট টাইপের পাবে। তাই জন্য ভাবলাম ম্যাগি খেয়ে আগে পেটটা শান্ত করি, তারপরে দেখা যাবে। আর আমি যে এই ফোনে কথা বলছি না, এই কারণেও কথা বলে যাচ্ছে। দুষ্টুমি করছো যে সবাই বুঝতে পারছে। জানি না কি, সবাই তো এটা কি করবে না। প্রায় 2-2.5 ঘন্টা মতন আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। টাচউড, মানে তোজো এত কোঅপারেটিভ না, মানে ওর কোনো সেরকম বায়নাই ছিল না। যাই হোক, সেই কারণে এত সুন্দর আমরা ঘুরতে পারি। বাচ্চা যদি জ্ঞানে হয় দেখবে, তখন না মানে আর ইচ্ছা করে না। তোজো, তোমাকে পাপা না করছে না, চলে এসো। যাক, আমরা এইসবে স্টার্ট করলাম, এখনও দেখাচ্ছে 3.5 ঘন্টা মতন লাগবে আমাদের বাড়ি পৌঁছাতে। তবে আমরা কিন্তু এই ট্রিপটা খুবই ভালোভাবে এনজয় করলাম। কালকে যেখানে ছিলাম সেই জায়গাটাও খুব ভালো লেগেছে, প্লাস আজকে পুজো দেওয়াটাও তো দারুণ হয়েছে। বাবার মাথায় জল ঢালতে পারবো সেইটা তো আশা করিনি। তো যাই হোক, হয়তো বাবা চেয়েছিলেন, সেই কারণেই সবটা হয়েছে। আমার কিন্তু এটা 2য় জ্যোতির্লিঙ্গ দর্শন, আর সৌরভের 5ম জ্যোতির্লিঙ্গ দর্শন। আমরা আজকে আর কোনো ব্রেক নিইনি, আমরা পুরো ডিরেক্টলি বাড়ি আসলাম। 3.5 ঘন্টার মতন লাগলো। তো এখন বেজেছে 7টা। ভেবেছিলাম মাঝে একবার একটু দাঁড়াবো, চাটা খাবো, বাট দাঁড়ালেই দেরি হবে। তার থেকে বরং চলো বাড়ি চলে যাই, একেবারে টেনে নিয়ে চলে আসা হয়েছে। 120 কিলোমিটার মতো। এটা জাস্ট গোয়ার জন্য ওয়ার্ম আপ হচ্ছে। বাড়ি এসে ফ্রেশ হলাম, আগে পুজো দিয়ে নিলাম। আমি তো গোপাল নিয়েই গেছিলাম, আরও যারা সব আছেন তাদেরকে খেতে দিয়ে গেছিলাম, আবার এসে আজকে পুজো দিলাম। তো যাই হোক, কাল থেকে জানো তো আমাদের নিরামিষ চলছে, কেননা কালকে ছিল মঙ্গলবার। এমনিও বলে শিবের মাথায় জল দিলে তার আগের দিন সংযম করতে, তো আমরা ওই কারণে ডেটটা ভেবেই গেছিলাম যে ঠিক আছে মঙ্গলবার এমনিও আমরা নিরামিষই খাই, তো কালকে নিরামিষ ছিল। আজকে সকাল থেকে তো কিছু খাওয়াও ছিল না, আমরা শুধু ম্যাগি খেয়েছি। তো এখন আসার সময় সৌরভ বলছে কিছু খাই। আমি ঠিক আছে বাড়িতে গিয়ে অর্ডার করব। তো আমি শাওয়ারমা অর্ডার করলাম, চিকেন শাওয়ারমা। এই যে জাস্ট আসলো। তো চলো খাওয়া যাক, খিদে পেয়েছে, তারপর এবার চা বানাবো। তখন তোমাদেরকে দেখাচ্ছিলাম না, এই জিনিসগুলোই কিনছিলাম। সাদা চন্দন কিনেছি, আর ইয়েলো কালারের যে চন্দন সেটাও নিয়েছি। এগুলো লিকুইড ফর্মেই আছে। আর একটা ত্রিশূল নিয়েছি। এই চন্দনগুলোর দাম নিয়েছে এই 40 টাকা করে, আর এই ত্রিশূলটার দাম নিয়েছে 100 টাকা।
আর দেখো এই রকম মানে চন্দনটা আমি এর আগে কখনো এগুলো ইউজ করিনি, বাট কখনো কখনো না গোপালকে বেশ চন্দন দিয়ে সাজাতে ভালো লাগবে, তো সেই কারণে এই সাদা চন্দন আর ইয়েলো চন্দনটা নিয়েছি। এখন বেজে গেছে 11:30। আমাকে তো এসে রান্না করতেই হতো, তাই জন্য দেখো একেবারে আমি 4টে ডিমের ডালনা করে নিয়েছি, যাতে কালকে সকালে আমার রান্না করতে না হয়। আজকে তো করতেই হতো, তাই অল্প কিছু করে লাভ হতো না। আজকে প্রচণ্ড প্রেশার হলো, মানে ভালো লাগছে না, বাট স্টিল আমার মনে হলো যে এটা করে নিলেই সুবিধা হবে। তো যাই হোক, চলো এবার ডিনার করি। আর আজকের এই ব্লগটা তোমাদের কিরম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে ভিডিওটা লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কাল আবার একটা ইন্টারেস্টিং ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।